সুবীরের কাণ্ড দেখে বিজয়বাবু একেবারে বার দুই ঢোক গিলে বলেন, সত্যি সুবীর, তোমার বোধহয় এখন মাথা ঠিক নেই। মাথা আমার ঠিকই আছে, তাই পকেট থেকে তার হাত সরাবার জন্য আমায় এইটুকু অভিনয়ের আশ্রয় নিতে হলো। তোমার কাঁধে আমার নিঃশ্বাস, বেঁচে আছি তোমার ভালোবাসায়। পৃথিবীর সমস্ত সাহিত্য সৃষ্টির এক স্বচ্ছ দর্পণ হল বাংলা সাহিত্য। সেই বাংলাকে কেন্দ্র করে দূর দূরান্তের গ্রন্থাগার থেকে সংগৃহীত কিছু অনবদ্য সৃষ্টি নিয়ে আমাদের এই বিশেষ প্রচেষ্টা। প্রেম, ভয়, হাসি, অভিমান সবেতেই থাকে এক রহস্যের নির্যাস। তাই সেই রহস্যকে আঁকড়ে রাখতে আমাদের প্রতিস্থাপন রাহস্যিক। যেহেতু রসগোল্লা এবং মাছের পরে বাঙালির আরও একটি প্রিয় খাদ্য হল রহস্য, তাই আজ গোটাটাই রহস্য। রাহস্যিক আজ আপনাদের সামনে উপস্থাপন করবে একটি ছোট রহস্যের গল্প, পিপাসা। এবং আজকে রহস্য উন্মোচন করতে আসছে গোয়েন্দা সুবীর বোস। গল্পের সূত্রধর আমি শ্রীরূপা। শুরু হচ্ছে পিপাসা। বেজে ওঠে কলিং বেলটা। একটু বাদেই লালবাজারের পুলিশ ইন্সপেক্টর বিজয় দত্তকে নিয়ে ঘরে ঢোকে চাকর ভজা। বিজয়বাবু তার ভারী দেহটাকে সোফায় এলিয়ে দিয়ে উপস্থিত এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, এক্ষুনি একবার তোমায় বেরোতে হবে। আজ একটা মার্ডার হয়েছে। ডেড বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েই তোমার কাছে এসেছি। চলো একবার কেসটা দেখে আসবে। কেসটা অবশ্য বিশেষ জটিল নয়, তোমার সাহায্য পেলে বোধহয় খুনিকে হপ্তাখানেকের ভেতরেই অ্যারেস্ট করতে পারবো। প্রাইভেট ডিটেকটিভ সুবীর বোস সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে, কে খুন হলো? বিজয়বাবু চুরুটে অগ্নিসংযোগ করতে করতে বলেন, খুন হয়েছে কলকাতার কয়েকটা বিশিষ্ট সিনেমা হলের মালিক বিনয়বাবুর ছেলে, আর ওই মাধব রায় আছে না, ওনারই ভাইপো। বিনয়বাবু বছর কয়েক হলো মারা গেছেন না? হ্যাঁ, মারা গেছেন তা প্রায় বছর দুয়েক হলো। আচ্ছা, আপনি 5 মিনিট অপেক্ষা করুন, আমি তৈরি হয়ে আসছি। মিনিট পাঁচেক বাদে দোতলার সিঁড়ি বেয়ে নেমে আসে বিজয়বাবু ও সুবীর। গেটের সামনে একটা নতুন মডেলের স্টুডি বেকার দাঁড়িয়েছিল। বিজয়বাবু সেটাতে দেহ রক্ষা করে সুবীরকে বলেন, আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে এসো। সুবীর গাড়িতে উঠে জিজ্ঞাসা করে, এই গাড়িটা কার? মাধববাবুর। আর এ হলো মাধববাবুরই ড্রাইভার মধু। চলো মধু। মধু গাড়িতে স্টার্ট দেয়। একসময় সুবীর বিজয়বাবুকে উদ্দেশ্য করে বলে, গাড়িটা যে দেখছি একেবারে নতুন, কিন্তু এটার প্রতি বোধহয় বিশেষ যত্ন নেওয়া হয় না। ওই একটু পানের পিকো লেগে আছে দেখছি। যাই হোক, আচ্ছা হ্যাঁ নিন, এখন আপনার কেসটার কথা বলুন তো। বিজয়বাবু একটু নড়ে চড়ে ভালোভাবে বসে বলতে আরম্ভ করে, মাধববাবুর ভাইপো অমিয়, মানে যে খুন হয়েছে, সে নাকি আজকাল রেস টেসও খেলতো। পরশু দিন সে মাধববাবুর কাছে 1000-5 টাকা চায়, কিন্তু মাধববাবু তাকে রেস খেলে এমনভাবে টাকা ধ্বংস করতে বারণ করেন, 1 পয়সাও দিতে রাজি হন না তিনি। তখন অমিয় নাকি বলে, আমি জানি না, আমার 1000-5 টাকা লাগবে মানে লাগবেই, যেমন করে হোক টাকাটা আমাকে জোগাড় করতেই হবে। আজ সকালে চাকর চা নিয়ে অমিয়র ঘরে ঢুকে দেখে অমিয় নেই। সে তখন চায়ের সরঞ্জাম টেবিলের ওপর রেখে দিয়ে আসে। তারপর ঘণ্টাখানেক বাদে চায়ের সরঞ্জাম আনতে গিয়ে দেখে যে যেমন রেখে এসেছিল সব তেমনি পড়ে আছে, অমিয় ঘরে নেই। তখন সে মাধববাবুকে খবর দেয়। মাধববাবু অনেক খুঁজে অমিয়কে বাড়িতে না পেয়ে সন্দেহবশে আয়রন চেস্টের সামনে গিয়ে দেখে যে আয়রন চেস্টের লক খোলা,
চেস্টের কপার দুটো কেবল ভিজিয়ে রাখা হয়েছে। তারপর তিনি আয়রন চেস্ট খুলে ভালোভাবে পরীক্ষা করে দেখেন যে আর সবই ঠিক আছে, নেই কেবল 1,500 টাকা দামের দুটো হিরে। এরপর আর কারো বুঝতে বাকি থাকে না যে অমিয় এই হিরে দুটো নিয়ে সটকে পড়েছে। তারপর আজ সকালেই অমিয়র মৃতদেহ পাওয়া যায় মনুমেন্টের সামনে, বুঝলে, কিন্তু তার কাছে হিরে দুটো পাওয়া যায়নি। আমার অনুমান কোনো লোক তার কাছে হিরে আছে জানতে পেরে রিভলভারের সাহায্যে তাকে খুন করে এই হিরে দুটো নিয়ে পালিয়েছে। অন্তত আমার তো তাই মনে হয়। অমিয়বাবুর বয়স কত? মাধববাবুর কাছে শুনেছি তো এই ধরো বছর 20। আচ্ছা। এই মাধববাবুর পেশা কি? পেশা কিছুই না, তিনি কেবল বিনয়বাবু অর্থাৎ অমিয়র বাবার সম্পত্তি দেখাশোনা করেন। শুনেছি আগে মাধববাবুর কি একটা ব্যবসা ছিল, তারপর ভাই মারা যাওয়ার সময় তার বিরাট সম্পত্তি দেখাশোনার ভার মাধববাবুর হাতেই দিয়ে যান, কারণ অমিয় তখন অপ্রাপ্তবয়স্ক আর ওর মাও বহুদিন আগে গত হয়েছিলেন। আচ্ছা, তা অমিয়বাবুরা কয় ভাই ছিলেন? বিনয়বাবুর একমাত্র সন্তান অমিয়, তাই এইটুকু বয়সেই শাসনের অভাবে একেবারে উচ্ছন্নে গেছিল। আয়রন চেস্টের চাবি কার কাছে থাকতো বলতে পারেন? একটা থাকতো মাধববাবুর কাছে, আর একটা থাকতো অমিয়র কাছে। ডেড বডি সার্চ করার সময় সেই চাবিটা অমিয়র কাছে পাওয়া গেছে। বেশ। আচ্ছা, আয়রন চেস্ট থেকে আর কিচ্ছু খোয়া যায়নি বলছেন, তাই তো? চেস্টে থাকতো কেবল ওই বড় বড় পয়মন্ত হিরে দুটো আর কিছু ব্যবসায়ের দলিলপত্র। পয়মন্ত হিরে মানে? বিনয়বাবু নাকি মনে করতেন যে ওই হিরে দুটোর জেরেই তিনি ধনী ও সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হতে পেরেছিলেন। তাই তিনি ওই হিরে দুটোকে বলতেন পয়মন্ত হিরে। হিরে দুটোকে সবসময় ঘরের ওই ছোট আয়রন চেস্টেই রেখে দিতেন তিনি। আচ্ছা, তা বিনয়বাবুর কি আরও আয়রন চেস্ট আছে নাকি ওই একটাই? হ্যাঁ, আরও একটা বড় আয়রন চেস্ট আছে, সেটা থাকে আলাদা একটা ঘরে। বুঝলাম। আচ্ছা, বিনয়বাবুর বাড়িতে আর কে কে থাকে? মাধববাবুর একমাত্র ছেলে দিলীপ আর এক ভাগ্নে প্রমোদ। তাছাড়া ড্রাইভার মধুও থাকে, আর বাকি সব চাকর বাকরেরা থাকে বাড়ির বাইরে বাগান কম্পাউন্ডের ভেতরে তৈরি আলাদা একটা ঘরে। দিলীপবাবু কি করেন? এখন 4th ইয়ারে পড়ে। আর এই প্রমোদবাবু? তা ঠিক জানি না, তবে সে কয়েকদিন হলো এখানে এসেছে। একটু বাদেই গাড়ি এসে দাঁড়ায় বিজয়বাবুর বাড়ির সামনে। হর্নের আওয়াজ শুনে বেরিয়ে আসেন একজন প্রৌঢ় ভদ্রলোক। পরনে তার শান্তিপুরের ধুতি ও সিল্কের গেঞ্জি, পায়ে হাওয়াই চপ্পল, হাতে একটা সুন্দর কারুকার্য করা শৌখিন ছড়ি। ভদ্রলোকের বয়স বোধ হয় 50 পেরিয়েছে, কিন্তু তার পেশিবহুল শরীর দেখে মনে হয় তাতে শোকের চিহ্ন বিদ্যমান। তিনি এগিয়ে এসে বলেন, আসুন আসুন বিজয়বাবু, আসুন। আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। বলছি, খুনির কিছু কিনারা করতে পারলেন? বিজয়বাবু তার বুড়ির ওপর বেল্টটাকে ভালোভাবে আটতে আটতে বললেন, একদিনের মধ্যে কি করে কিনারা করব বলুন তো? হ্যাঁ, তবে কেসটা বিশেষ কিছু কঠিন নয়। অমিয় হিরে নিয়ে পালিয়েছিল, কিন্তু তাকে কে বা কারা খুন করেছে হিরের লোভে, সেইটাই হলো আসল ব্যাপার। তবে একটু কঠিন হলো এই আসল খুনিকে বার করা। কোনো সূত্র সে ফেলে যায়নি যার সাহায্যে তাকে খুঁজে বার করা যেতে পারে। তবে আশা করি কয়েকদিনের মধ্যেই ধরা পড়বে খুনি, কারণ আমি প্রাইভেট ডিটেকটিভ শ্রী সুবীর বোসকে কেসটা হাতে নিতে অনুরোধ করছি। ইনি হচ্ছেন সুবীর বোস, আর ইনি অমিয়র কাকা মাধব রায়। নমস্কার। নমস্কার। অমিয়কে যে খুন করেছে, আমি তার উপযুক্ত শাস্তি চাই। এই জন্য
এজন্য আপনি যত পারিশ্রমিক চান আমি দিতে রাজি আছি। জানেন, বিনয়ের মৃত্যুর পর আমি অমিয়কে ওর বাবার অভাব কোনোদিন বুঝতে দিইনি। ও মা বাবা হারা ছেলে বলে আমি ওকে নিজের ছেলের চেয়েও বেশি স্নেহ করতাম। কিন্তু কিন্তু সেই অমিয়ই যে... কথা শেষ করতে পারেন না মাধববাবু। আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়। শুধু থরথর করে কাঁপতে থাকে তার কালচে ঠোঁট দুটি। চোখের কোল বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। লাল সড়কির রাস্তা দিয়ে এগোতে এগোতে সুবীর বলে, আচ্ছা মাধববাবু, অমিয়বাবু কোন ঘরে থাকতো? একতলার ওই কোনার ঘরটায়। সুবীর ও বিজয়বাবুকে নিয়ে মাধববাবু সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে থাকেন। আচ্ছা মাধববাবু, ওই ওই সিঁড়ির পাশেই যে ঘরটা, সেটাতে কে থাকেন? ওই ঘরে আমার ছেলে দিলীপ থাকে। ওটা ওর পড়ার আর শোয়ার ঘর। তবে হ্যাঁ, ওর জন্য একটা আলাদা রিডিং রুমও আছে। কথা বলতে বলতে সিঁড়ি ভেঙে উপরে উঠতে গিয়ে সুবীরের পায়ে হোঁচট খেয়ে আরেকটু হলেই মাধববাবু পড়ে যাচ্ছিলেন। সুবীর চট করে তাকে ধরে ফেলে। দেখি দেখে পড়ে যাবেন, আপনার লাগেনি তো? না না, তেমন লাগেনি। কিন্তু কিন্তু আমার ছড়িটা কোথায়? ছড়িটা কোথায় পড়লো? ওই তো তলায় পড়ে গেছে। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। একটু বাদেই সুবীর ছড়িটা এনে মাধববাবুর হাতে দিল। তিনজনে তারপর দোতলার ড্রয়িং রুমে গিয়ে বসে। সুবীর প্রথম কথা বলে, এই প্রমোদবাবু কতদিন হলো এসছেন এখানে? তা ওই দিনেক হলো। তিনি আগে কোথায় থাকতেন? ও থাকতো বার্মায়। আচ্ছা, তা তার পেশা কি, মানে কি করেন? সেখানে ওর কাঠের ব্যবসা আছে। তবে জানেন, ও ব্যবসার দিকে বিশেষ নজর দেয় না। ও সব সময় শিকার করে বেড়ায়। শিকারের দিকে ওর প্রচণ্ড ঝোঁক। দেখাশোনার অভাবে সে ব্যবসা এখন প্রায় লাল বাতি জ্বেলেছে। তাই এখানে এসেছি টাকা চাইতে। আচ্ছা, বুঝলাম। বেশ, আপাতত আপনার কাছে আর আমার তেমন কিছু জানার নেই। আপনি যদি পারেন একবার ওই প্রমোদবাবুকে ডেকে দিন। কিন্তু প্রমোদ তো সেই সকালে বেরিয়েছে, এখনো ফেরেনি। কেন? প্রমোদবাবু কি অমিয়বাবুর মৃত্যু সংবাদ পাননি নাকি? আমরা অমিয়র মৃত্যুর খবরটা পাওয়ার আগেই সে বেরিয়েছে। আচ্ছা, তা তিনি কোথায় গেছেন বলতে পারেন? জানলে তো বলবো, আর জানবই বা কী করে বলুন তো? ওকে তো কিছু জিজ্ঞেস করতেই ভয় হয়, যা মেজাজ। ঠিক আছে, আপনি একবার দিলীপবাবুকে এই ঘরে পাঠিয়ে দিন। তাকে কয়েকটা প্রশ্ন করার আছে। আর হ্যাঁ, সেই সময় এই ঘরে কেউ উপস্থিত না থাকলেই ভালো। ঠিক আছে, আপনারা বসেন, আমি ডেকে দিচ্ছি। মাধববাবু ঘর ছেড়ে বেরিয়ে যান। একটু বাদেই ঘরে প্রবেশ করে একটি ছিপছিপে চেহারার যুবক। সুবীর যুবকটিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে, আপনি দিলীপ রায়? আজ্ঞে হ্যাঁ। সুবীর দিলীপকে বসতে অনুরোধ করে। দিলীপ একটি কৌচে দেহ এলিয়ে দিয়ে আনমনে বসে থাকে। সুবীর আবার প্রশ্ন করে, এই প্রমোদবাবু কতদিন হলো এ বাড়িতে রয়েছেন? ওই ধরুন 3 দিন হলো। তা তিনি হঠাৎ বার্মা মুলুক ছেড়ে এখানে এলেন কেন বলতে পারেন? শুনেছি তার ব্যবসায় নাকি ফেল পড়তে বসেছে, তাই সে এসেছে বাবার কাছে টাকার জন্য। প্রমোদবাবু কত টাকা চেয়েছিলেন? ওই ধরুন 5,000 টাকা মতো। বলেছিল ব্যবসা একবার চালু হয়ে গেলে টাকা শোধ করে দেবে। তা তিনি কি টাকাটা পেয়েছেন? না, বাবা দিতে রাজি হননি। আচ্ছা দিলীপবাবু, গ্যারাজের চাবি কার কাছে থাকে? মধুর কাছেই থাকে। আপনি তাও কাল রাত কটা পর্যন্ত জেগেছিলেন? ওই ধরুন 1টা পর্যন্ত হবে, কারণ ফাইনাল পরীক্ষা তো দেরি নেই।
তাই একটু বেশি রাত পর্যন্ত পড়তে হচ্ছে। বুঝলাম। আপনি পড়াশোনা করেন, আপনি বাদে মানে বাড়ির আর সকলে তারা সাধারণত কটার সময় ঘুমন? 10টার মধ্যে সকলেই ঘুমিয়ে পড়েন। দোতলায় কে কে থাকেন? বাবা থাকেন, আর কোনার ওই ছোট্ট ঘরটায় মধু থাকে। আচ্ছা, আপনার ঘরটা তো সিঁড়ির পাশেই। তা কাল রাত্রে 10টার পর, মানে রাত 10টার পর সিঁড়িতে আপনি কোনো পায়ের শব্দ পেয়েছিলেন? মানে যেটা সাধারণত থাকে না। একটু ভেবে ভেবে বলুন না। হ্যাঁ, শুনেছিলাম। রাত তখন ঠিক কটা হবে বলতে পারেন? তখন তখন ওই ধরুন রাত 12টা কি 12:30 হবে। বেশ। আচ্ছা, শুনলাম প্রমোদবাবু খুব ভালো শিকারী। তিনি কি সঙ্গে করে বন্দুকও নিয়ে এসেছেন? আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, একটু মনে করে বলুন তো, কাল রাত 12টার পর আপনি কাছাকাছি কোনো জায়গা থেকে কোনো মোটরের শব্দ পেয়েছেন? অত রাত্রে সাধারণত রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া তো তেমন চলে না। তবে হ্যাঁ, কাল যেন মনে হচ্ছে মোটরের মৃদু আওয়াজ শুনেছিলাম। বেশ। তা কোনো আর্তনাদও কি শুনতে পেয়েছেন? না। ঠিক আছে, আর আমার কিছু জানার নেই। যা মনে হচ্ছে কালই আমি খুনিকে গ্রেপ্তার করতে পারবো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তার মানে তুমি কে খুনি সেটা জানতে পেরে গেছো? আরে বাবা, যদি জানতে পেরেই থাকো তবে আর দেরি করছো কেন? বলে ফেলো, আমি এই মুহূর্তে গ্রেফতার করছি। আহা, এত ব্যস্ত হবেন না বিজয়বাবু। জানেন তো সবুরে মেওয়া ফলে। আর কয়েক ঘন্টা অপেক্ষা করুন, কাল সকাল 9টার পরেই জানতে পারবেন আসল খুনিকে। সুবীর, দিলীপ ও বিজয়বাবু তিনজনে ড্রয়িং রুমের বাইরে পা বাড়ান। এই যে বিজয়বাবু, আপনাদের কাজ হয়ে গেল? এই তো মাধববাবু, আপনি শুনলে বোধহয় খুশি হবেন। কালই আমি খুনিকে গ্রেপ্তার করতে সক্ষম হব। কাল সকাল 9টা নাগাদ আমি আর বিজয়বাবু এখানে আসব। আচ্ছা, বাড়ির সকলেই যেন সেই সময় উপস্থিত থাকেন। সত্যি কি বলে যে আপনাদের ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। আর একটা দিন অপেক্ষা করুন, কাল না হয় একেবারেই ধন্যবাদ জানাবেন। আজ তাহলে চলি মাধববাবু, কাল দেখা হচ্ছে। পরদিন প্রমোদের ঘরেই সকলে জমায়েত হয়েছে। দরজার দিকে পিছন ফিরে বসে আছেন বিজয়বাবু। বিজয়বাবুর পাশে দিলীপ। দিলীপের পরনে ধুতি পাঞ্জাবি। উদাস নয়নে চেয়ে আছে সে। জানলার কাছে মিলিটারি কায়দায় দাঁড়িয়ে আছে প্রমোদ, যেন বিশ্বের কোনো কিছুকেই গ্রাহ্য করে না। এমনি একটা ডোন্ট কেয়ার ভাব তার। তার পাশে দাঁড়িয়ে আছে ড্রাইভার মধু। একটু তফাতে একটা কৌচে বসে আছেন মাধববাবু। পরনে তার ফুল প্যান্ট ও শার্ট। কৌচের ওপর দেহটাকে এড়িয়ে দিয়ে আতশোয়াভাবে বসে আছেন তিনি। বাঁ হাতে তার ছড়িটা, আর ডান হাতটা তার প্যান্টের পকেটে। ঘরটার ভেতরে একটা থমথমে ভাব। কারো মুখে কোনো কথা নেই। নিস্তব্ধতা ভঙ্গ করে সুবীর বলে, আপনারা হয়তো শুনলে বিস্মিত হবেন যে অমিয়বাবুর খুনি আজ এই মুহূর্তে এই ঘরেই উপস্থিত। এ খুনের একমাত্র কারণ তীব্র অর্থপিপাসা। আর খুনি আর কেউ নন, স্বয়ং প্রমোদবাবু। কি প্রমোদবাবু, আপনি কনফেস করবেন না আমাকেই সবটা বলতে হবে? সুবীর বিদ্যুৎ বেগে পকেট থেকে রিভলভার বার করে প্রমোদের দিকে উঁচিয়ে বলে, পালাবার চেষ্টা করবেন না প্রমোদবাবু। মাথার উপর হাত তুলে লক্ষ্মী ছেলেটির মতো দাঁড়িয়ে থাকুন। সুবীরের কথায় সকলে যেন চমকে ওঠে। প্রমোদ সুবীরের দিকে তাকিয়ে শ্লেষ তিক্ত কণ্ঠে বলে ওঠে, সুবীরবাবু, আপনি বরং কয়েক মাসের জন্য না হয় রাজ থেকে ঘুরেই আসুন। তারপর না হয় আবার এই টিকটিকি গিরিটা আরম্ভ করবেন। চত্ব সব। হ্যাঁ, আপনি সবার চোখে ফাঁকি দিতে পারলেও আমার চোখে ফাঁকি দিতে পারেননি। ব্যবসায় আপনার ফেল পড়তে চলেছে, তাই এসেছিলেন এখানে টাকার জন্য মামার কাছে।
কিন্তু যখন দেখলেন যে টাকা পাওয়া যাবে না, তখন আপনি অমিয়বাবুকে খুন করে চোরের ওপর বাটপাড়ি করলেন। আপনি তো শিকারী মানুষ, আপনার পক্ষে এই দু একটা খুন করা তেমন কিছু কঠিন কাজ নয়। কি বলেন প্রমোদবাবু? প্রমোদ কিছু জবাব দেওয়ার আগেই মাধববাবু রাগে দুঃখে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে বলেন, প্রমোদ, তুমি শেষ পর্যন্ত সামান্য কটা টাকার জন্য অমিয়কে খুন করলে? ভাইকে খুন করতে তোমার বিবেকে বিন্দুমাত্র বাঁধল না? ছি 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 প্রমোদ, ছি! তুমি এত অধপাতে গেছো? কি মনে করেছিলে তুমি খুব চালাক, হিরে দুটো নিয়ে সটকে পড়বে আর কেউ তোমায় ধরতে পারবে না, তাই না? সুবীর হঠাৎ এক কাণ্ড করে বসে। আচমকা মাধববাবুর হাতের ছড়িটা একটানে কেড়ে নিয়ে বলে, প্রমোদবাবু কতটা চালাক সে আমি ঠিক জানি না, হয়তোবা খুব চালাক, কিন্তু আপনি যে মহা চালাক সেটা কিন্তু ভালোভাবেই জানি। চুপচাপ মাথার ওপর হাত তুলে দাঁড়ান মাধববাবু। এই না 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 না, ওই পকেটে হাত ঢোকাবার বিন্দু মাত্র চেষ্টা করবেন না। আর মধু, তুমি ওখান থেকে এক বিন্দু নড়ার চেষ্টা করো না, তবে বেঘোরে প্রাণটা হারাবে। এই কি দেখছেন বিজয়বাবু? নিন মাধববাবু আর মধুকে অ্যারেস্ট করুন। সুবীরের কাণ্ড দেখে বিজয়বাবু একেবারে বার দুই ঢোক গিলে বলেন, সত্যি সুবীর, তোমার বোধহয় এখন মাথা ঠিক নেই। এই মাত্র বললে প্রমোদবাবু খুনি, এখন আবার বলছো মাধববাবু খুনি। মাথা আমার ঠিকই আছে, তবে বাধ্য হয়েই প্রমোদবাবুকে একটু কষ্ট দিতে হলো। সেই জন্য কিছু মনে করবেন না প্রমোদবাবু। আপনার সঙ্গে ওই রকম ব্যবহারটা না করে যদি আমি সোজাভাবে মাধববাবুকে অ্যারেস্ট করতে যেতাম, তাহলে হয়তো আমাদের কাউকে প্রাণ হারালেও হারাতে হতো। আসলে আপনারা হয়তো খেয়াল করেছেন যে মাধববাবু তার পকেটে হাত ঢুকিয়ে বসেছিলেন, আর সেই পকেটে আছে রিভলভার। তাই পকেট থেকে তার হাত সরাবার জন্য আমায় এইটুকু অভিনয়ের আশ্রয় নিতে হলো। অমিয়বাবুকে খুন করেছেন মাধববাবু, আর মাধববাবুকে এ ব্যাপারে সাহায্য করেছে ওই মধু। না না মাধববাবু, মিথ্যে পকেটে হাত ঢোকাবার চেষ্টা করবেন না। কথা বললেও আপনারও মধুর দিকে আমার ঠিকই দৃষ্টি আছে। বিজয়বাবু, আর দেরি করবেন না, চটপট আসামিদের অ্যারেস্ট করুন। বিজয়বাবু মধু ও মাধববাবুর হাতে হাত কড়া লাগিয়ে দেন। এবার মাধববাবুর ওই ডান পকেটটি হাতড়ে দেখুন তো রিভলভারটা আছে কি না। বিজয়বাবু মাধববাবুর পকেট থেকে বার করলেন একটা কালো চকচকে সাইলেন্সার লাগানো রিভলভার। কাল যখন আমি বলি যে আমি কালই খুনিকে ধরব, তখন খুনির পক্ষে ভয় পাওয়াই স্বাভাবিক, আর সেই স্বাভাবিক কারণেই আত্মরক্ষার জন্য মাধববাবু রিভলভার নিয়ে প্রস্তুত হয়ে এসেছিলেন। রিভলভার থেকে হাত সরাবার জন্য বাধ্য হয়ে প্রমোদবাবুকে একটু কষ্ট দিয়েছিলাম। মাধববাবু যখন সাহস পেয়ে পকেট থেকে হাত বার করে যেই না প্রমোদবাবুকে ভৎসনা করতে থাকে, সেই সুযোগে আমি মাধববাবুকে খুনি বলে সর্বসমক্ষে প্রকাশ করি। তা না হয় হলো, কিন্তু মাধববাবুই যে খুনি তা তুমি বুঝলে কি করে? মাধববাবুর গাড়িতে কাল সিটের ওপর কালচের লাল রঙের সামান্য একটা দাগ আমার চোখে পড়ে। দেখে আমার কেমন যেন একটা খটকা লাগে। এটা কিসের দাগ? তবে কি এটা রক্তের দাগ? মানে ভালো করে মুছে ফেলা হয়নি বলে ফিকে হয়ে লেগে রয়েছে? তবে কি এই গাড়িতেই অমিয়বাবুকে খুন করা হয়েছিল? বা হয়তো অমিয়বাবুর মৃতদেহ এতে বয়ে নিয়ে যাওয়া হয়েছিল। আমি দিলীপবাবুর কাছে জানতে পারি তিনি পরশু রাত্রে কোনো আর্তনাদ শোনেননি, কিন্তু হ্যাঁ, মৃদু মোটরের আওয়াজ তিনি শুনতে পেয়েছিলেন। সুতরাং আমার বুঝতে বাকি থাকে না যে অমিয়বাবুকে বাড়ির কাছাকাছি কোনো জায়গায় হত্যা করা হয়নি। তাকে প্রথমে মোটরে করে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর কাজ সারা হয়। দিলীপবাবুর কাছে জানতে পারি যে গ্যারেজের চাবি কেবল মধুর কাছেই থাকে।
এর থেকেই বুঝলাম মধু খুনিকে সাহায্য করেছিল। তাহলে বাকি রইল আসল খুনিকে। এই প্রশ্নটা আমাকেও কম গণ্ডগোলে ফেলেনি। তবে হ্যাঁ, এটুকু বুঝতে পেরেছিলাম যে খুনি বাইরের কেউ নয়। ভেতরের লোকদের দিকে তাকালে প্রথমেই যাদের ওপর সন্দেহ এসে পড়ে তারা হলেন প্রমোদবাবু ও মাধববাবু। প্রমোদবাবুর ওপর সন্দেহ করবার যথেষ্ট কারণ ছিল। মানে প্রমোদবাবুর ব্যবসার অবস্থা তো সঙ্গীন, আর তাই উনি টাকা জোগাড়ের চেষ্টাও করছিলেন, আবার এখানে এসেছিলেনও টাকা ধার করার জন্য। সুতরাং টাকার লোভে অমিয়বাবুকে খুন করা, তারপরে একজন শিকারী হিসাবে প্রমোদবাবুর পক্ষে এমন কোনো কঠিন কাজ নয়। কিন্তু একটা প্রশ্ন বারবার খোঁচা মারছিল, মানে এই কয়েকদিনের মধ্যেই তিনি কি করে মধুকে দলে ফেরালেন। এদিকে মাধববাবুর ওপরে প্রচণ্ড সন্দেহ এসে পড়ছিল, কারণ মাধববাবুর আগে সামান্য কিছু ব্যবসাপত্র ছিল, কিন্তু বর্তমানে অমিয়বাবুর অভিভাবক নিযুক্ত ছিলেন। অমিয়বাবুর বাবা মৃত্যুর সময় মাধববাবুকেই ট্রাস্টি করে যান, যেহেতু অমিয়বাবু তখন অপ্রাপ্তবয়স্ক। অমিয়বাবু বর্তমানে 20 বৎসরে পা দিয়েছেন। যদি না মারা যেতেন তবে 1 বছর পরেই নিজের বিষয় সম্পত্তি বুঝে নিতেন। সুতরাং অমিয়বাবুর মৃত্যুতে সবচেয়ে বেশি লাভ হয়েছে এই মাধববাবু। এখন তিনি সব সম্পত্তি নিজেই ভোগ করতে পারবেন। যদি তাই হয় তবে অমিয়বাবুর এই হিরে চুরির ঘটনাটা একটা সাজানো ব্যাপার মাত্র। দেখুন, অমিয়বাবুকে কাল রাত্রে কোনো প্রয়োজনের কথা বলে ওই মোটরে করে নিয়ে যাওয়া হয়, কিন্তু কিছু দূর যাবার পরেই হয়তো অমিয়বাবু বুঝতে পারেন যে তাকে হত্যা করা হবে। তখন তিনি হয়তো বাধা দেওয়ার বা পালাবার চেষ্টাও করেন। হ্যাঁ, তার জন্যেই মাধববাবু মোটরেই খুন করতে বাধ্য হন তাকে, এবং ফিরে এসে মোটরের দাগ মুছে ফেলেন মধুর সাহায্যে। কিন্তু তাড়াতাড়িতে মাধববাবু ও মধুর অজ্ঞাতে সামান্য রক্তের দাগ থেকে যায় ওই মোটরে। এদিকে আয়রন চেস্টের চাবি থাকতো অমিয়বাবু এবং মাধববাবুর কাছেই। মাধববাবু আয়রন চেস্ট খুলে হিরে দুটো সরিয়ে ফেলেন। আচ্ছা সুবীরবাবু, মামা হঠাৎ হিরে চুরি করতে গেলেন কেন? অমিয়র মৃত্যুর পর তিনিই যখন সমস্ত সম্পত্তির মালিকই হবেন, তখন এই সামান্য 5,000 টাকা দামে হিরে চুরি করে তার কী লাভ? হিরে চুরির ঘটনাটা মাধববাবুর সবচেয়ে বড় চালাকি। হিরে দুটো সরিয়ে মাধববাবু অমিয়বাবুকে হিরে চোর বলে প্রতীয়মান করতে চাইলেন। অমিয়বাবু পরশুদিন বলেছিলেন যেমন করেই হোক 1,500 টাকা জোগাড় করবেন। মাধববাবু এই সুযোগ গ্রহণ করলেন। তিনি অমিয়কে খুন করে আয়রন চেস্ট থেকে হিরে দুটো সরিয়ে ফেললেন। সকলেই মনে করল অমিয়বাবুই হিরে চুরি করেছেন, আর সেই সময় কোনো লোক হীরের লোভেই তাকে খুন করেছে। কিন্তু মাধববাবু হিরে দুটো রেখেছেন কোথায়? সুবীর মাধববাবুর কাছ থেকে ছিনিয়ে নেওয়া ছড়িটাকে অদ্ভুত কায়দায় মোচড় দিতেই ছড়ির মাথাটা খুলে আসে। ছড়ির মুখটা হাতের তেলোতে উপুর করে দিতেই দুটো বড় বড় হিরে সুবীরের হাতের ওপর ঝলমলিয়ে ওঠে। সেই অপহৃত হিরে। তুমি বুঝলে কি করে যে এই ছড়ির ভেতরে হিরে আছে? সুবীর হিরে দুটোকে নিয়ে নাড়াচাড়া করতে করতে বলে, কাল আমি আর আপনি দুজনে যখন এ বাড়িতে আসি, তখন মাধববাবুই যে আমাদের অভ্যর্থনা করতে এসেছিলেন সেটা বোধহয় আপনার মনে আছে। তার হাতে তখন এই সূক্ষ্ম কাজ করা শৌখিন ছড়ি দেখে ভাবলাম, মাধববাবু ঘরেই এই শৌখিন ছড়ি ব্যবহার করেন কেন? মানে তিনি তো এমন দুর্বল নন যে ছড়ির সাহায্য ছাড়া তিনি হাঁটতে পারেন না। বরঞ্চ চেহারা দেখে তাকে বেশ শক্তপোক্ত বলেই মনে হয়। হ্যাঁ, মানে আর যদি শখের জন্যেই তিনি ব্যবহার করেন তবেই বা ঘরে ব্যবহার করবেন কেন? মানে বিশেষত এমন একটা শোকের সময়। তখন আমার মনে সন্দেহ নাড়া দিয়ে ওঠে, এই ছড়ির পেছনে কোনো রহস্য লুকোনো নেই তো? তখন ভাবি না, ছড়িটাকে একবার পরীক্ষা করতে হবে। তারপর কাল সিঁড়ি ভেঙে ওপরে উঠবার সময় আমি একবার ইচ্ছে করে আমার পাটা বাড়িয়ে দিই, যার ফলে মাধববাবু আমার পায়ে হোঁচট খান আর ছড়িটা ছিটকে পড়ে তলায়,
এ কি দেখে পড়ে যাবেন, আপনার লাগেনি তো? না না, তেমন আঘাত লাগেনি, কিন্তু কিন্তু আমার ছড়িটা কোথায় পড়লো? ওই তো তলায় পড়ে গেছে। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। ছড়িটাকে কুড়িয়ে নিয়ে আসার সময় আমি একবার পরীক্ষা করার জন্যেই ওর মাথাটা মোচড় দিই, আর কেল্লা ফতে সেটা খুলে আসে। তারপর আবার ছড়িটা ঠিক মতো বন্ধ করে মাধববাবুর হাতে ফিরিয়ে দিই। ছড়ির ভেতরটা কিন্তু ফাঁপা, এবং ঘটনা পরম্পরায় বিচার করে বুঝতে আর কোনো রকম সংশয় থাকে না যে হিরে দুটো তার ভেতরেই আছে। আমার তো কাজ শেষ, আমি এখন চলি বিজয়বাবু। আপনি আসামিদের থানায় নিয়ে যাবার ব্যবস্থা করুন। ধীর পদক্ষেপে দরজার দিকে এগিয়ে যায় সুবীর। আপনারা এতক্ষণ শুনছিলেন পিপাসা, গল্পের বিভিন্ন চরিত্রে নিবেদিতা, সুব্রত, সৌমেন, সুপ্রিয় এবং সায়ন শতদ্রু। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। একটি ছোট্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আপনিও হয়ে যেতে পারেন রাহস্যিক পরিবারের সদস্য এবং আপনার প্রিয় চ্যানেলকে সহায়তা করতে পারেন একটি শেয়ার করে। বাংলা পড়ুন, বাংলা শুনুন এবং অবশ্যই বাংলা বলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শুনতে থাকবেন রাহস্যিক।